আপনি জানতেন যে ভারতের পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে এই মোদী সরকার 2016 সালে, এবং নাগরিক না বলে হিন্দু বাঙালিকে হয়রানি করা সারা ভারত জুড়ে একমাত্র বিজেপি সরকারের আন্ডারে হচ্ছে। আদানিকে একখানা বাজার পাইয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 10,000 একর জমি দিয়ে দিয়েছে মোদী। বাঙালি একটু বোঝো। আমি কি সত্যি কথা বলছি? আমি বলছি বলে কি সত্যি কথা বলছি? তোমার মনে নাই হতে পারে, প্রশ্ন করবে, ক্রস চেক করবে। এই যে গর্গদা যে কথাগুলো বললো, ডাউনলোড করো না, স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করো এই ডকুমেন্টটা, নিজে দেখো। কোথায় পারে এটা আমি এখানে দূর থেকে দেখাচ্ছি কাগজ নাড়িয়ে নাড়িয়ে, এগুলো ফলস, এগুলো এরকম কিছু নয়, আসল ডকুমেন্টটা অন্যরকম দেখতে। করো, কিন্তু সেই কাজটা করো। বাংলা পক্ষ স্পষ্ট ঘোষণা করছে পূর্ববঙ্গের নিপীড়িত হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গের দরজা অনাদি অনন্তকাল খোলা থাকবে। এবং বিজেপি যে পশ্চিমবঙ্গে ঢোকা আটকানোর চেষ্টা করছে পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তু বাঙালির, 2014 31 ডিসেম্বরের পর থেকে সেই দরজা বাংলা পক্ষ লাথি মেরে খুলে দেবে। বর্তমান সময়ে আমরা দেখছি যে সিএ নিয়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে সাধারণ মানুষ, তাদের মধ্যেও যেমন প্রশ্ন যে এই সিএতে কি তারা কি অ্যাপ্লাই করবে নাকি করবে না, মানে এটার ফলপ্রসূত যে রেজাল্ট, মানে তারা নাগরিকত্ব পাবে কি পাবে না, এটা নিয়ে একটা চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। সেখানে টিএমসি সরকারের তরফ থেকে একরকম বিষয়ে বলা হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে কেন্দ্রের তরফ থেকে আরেক রকম মন্তব্য করা হচ্ছে। তো একটা চাপানোতর, একটা টানাপোড়েন এবং এই সিএকে কেন্দ্র করে একটা ভীষণ রকমের বিতর্ক দেখা দিচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাইব যে এই সিএ সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিতভাবে সাধারণ মানুষকে বলেন এবং তাদের ভাষাতে বলেন, যেটা বুঝতে তারা অনেক বেশি সহজ বোধ করবে। প্রথম কথা, সিএ আইন যেটা 2019 সালে পাশ হয়েছিল এবং যার রুলস ফ্রেম হলো এই সবে 11ই মার্চ 2014, এটার কি বিশদে কি, এটা খায় না মাথায় দেয়, কে আবেদন করতে পারবে, কি দিয়ে আবেদন করতে হবে, আবেদন করার কোনো ঝুঁকি আছে কিনা, যা হোক, এই যতগুলো যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এর একটাও ধোঁয়াশা থাকতো না যদি কেন্দ্রীয় সরকার একটা সহজ জিনিস করতো। সে যে সিএ আইনটার যে নিয়মাবলী সেটা বাংলা ভাষাতেও ছেপে দিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাও দরকার নেই, অমিত শাহর কথা শোনারও দরকার নেই, কারণ তাদের বক্তব্য তাদের রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু ভারত সরকার প্রণীত যে আইন, এটা কোনো, সে আইনটা কিন্তু আইন এবং সিএ যেটা বলা হচ্ছে সেটা সেই অনুযায়ী চলবে। আমরা যেটা চেষ্টা করছি যে প্রথম কথা 3-4টে পয়েন্ট প্রথমে বলে তারপরে আমি সিএ আইনের প্রতিটি কাগজ প্রতিটি আমাদের কাছে রয়েছে, বোঝাবো বাঙালি যাতে খুব স্পষ্টভাবে বুঝতে পারে। ঠিক আছে? এক, এটা কোনো নিঃশর্ত নাগরিকত্ব নয় পূর্ববঙ্গ থেকে আগত, ধর্মীয় নিপীড়নে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালির জন্য, এটা প্রথম কথা বোঝা দরকার। আপনার বাংলাদেশের কাগজ দেখাতে হবে, মাথায় রাখা উচিত, বাংলাদেশের কাগজ দেখাতে হবে। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান বলা রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দু বাঙালি উদ্বাস্তু তাদের জন্য প্রাসঙ্গিক হলো বাংলাদেশ। ঠিক আছে? এক। 2 নম্বর কথা, এই নিয়ম অনুযায়ী আপনাকে, এই সিএ অনুযায়ী আপনি যদি নাগরিকত্বের জন্য দরখাস্ত করতে চান, আপনাকে প্রথম নিজেকে বেনাগরিক ঘোষণা করতে হবে অন এফিডেভিট, সরকারি কাগজে, যেটা সরকারের কাছে আপনি সেটা জমা করে দিলেন, আপনি মাত্র উপর লিখে দিতে হবে আমি এখানকার নাগরিক নই, ভারতের নাগরিক নই আমি। তৃতীয়ত, আপনি এইসব করলেন ধরুন, তারপরে আপনার নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই, আপনি যে আবেদন করলেই পেয়ে যাবেন। অর্থাৎ যেরকম চাকরির জন্য যখন বিজ্ঞাপন বেরোয় যে এইভাবে আবেদন করুন, আপনি আবেদন করে দিলেন চাকরির জন্য, তার মানে আপনি চাকরিটা যেরকম পেয়ে গেলেন না, অনুরূপভাবে, কারণ এটা ভেরিফাই হবে, 3 লেভেলে ভেরিফাই হবে, ইন্টারভিউ হবে, এবং তখন যদি আপনার এই কাগজগুলো না থেকে থাকে, আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন কিন্তু এফিডেভিটে বলে দিয়েছেন যে আপনি ভারতের নাগরিক নন, সেখানে স্পষ্ট বলা আছে যে আপনার ভারতীয় নাগরিকত্বের প্রতি যে দাবি সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। এটা বাঙালির জন্য একটি মরণ ফাঁদ। আমি এবার এত যে কথাগুলো বলি, কথাগুলোর কি ভ্যালু আছে? অনেকে অনেক ধরনের কথা বলছেন যে বাংলাদেশের ডকুমেন্ট এটা অপশনাল, ঠিক আছে,
অনেকে বলছেন এই শান্তনু ঠাকুর যেরকম বলেছে যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বলে সেই সংস্থা, তার যে কার্ড দেওয়া হচ্ছে শান্তনু ঠাকুরের সই করে দেওয়া, সেটা দিলেও চলবে, বাংলাদেশের ডকুমেন্ট লাগবে না। অনেকগুলো কথা হাওয়ায় ভাসছে এবং খুব লজ্জার কথা যে এবিপি আনন্দ থেকে শুরু করে রিপাবলিক, TV9 যেগুলো বড় বড় চ্যানেল মানুষ দেখে, সেখানে এই বিভ্রান্তিগুলি ছড়ানো হচ্ছে। অথচ দেখলাম না একটা চ্যানেল, এবং আমি যে কারণে রাজশেখর তোমাকে অভিনন্দন জানাই, যে সিএ আইনটা নিয়ে এই যে আমি যেরকমভাবে এক্ষুনি বোঝাবো আইনের কাগজটা নিয়ে লাইন বাই লাইন, এইটা করার মতো উকিল ব্যক্তি তারা ওখানে পেল না তর্জমা করার জন্য। প্রথমে আমি তিনটে জিনিস দেখাই, কারণ তিনটে জিনিস আমি রেফার করব। এটা হচ্ছে যখন একটা আইন তৈরি হয় ভারত সরকারের, তার আগে আইনটা নিয়ে একটু আলোচনা হয়, এটাকে বলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, লোকসভার অন্তর্গত। এটা হচ্ছে তার রিপোর্ট 2016, ঠিক আছে? আমি আসবো, এর মধ্যে অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরেরটা হচ্ছে যে সিএ আইন, যেটা দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আইনটা পাস হয়েছে 2019-এ, এবং তার যে পাতার পর পাতা 6-7 পাতা, এটা খুব বড় নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে সিএ আইন যেটা দেখানো হলো, এটা ইমপ্লিমেন্ট হবে কি করে, অর্থাৎ রুলস, নিয়মাবলী। এইবার এইটা থেকেই আমি দেখাচ্ছি। প্রথমত এই 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা। 3 নম্বর পাতার একদম ওপরে লেখা আছে, দেখুন, প্রতিটি অ্যাপ্লিকেশন মেড আন্ডার দিস রুল, এই আইনের মধ্যে মাধ্যমে যে সিএ অনলাইন যে পোর্টাল বানিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ বোধহয় .nic.in এরকম কিছু একটা, শ্যাল বি অ্যাকম্পানিড বাই এভরি অ্যাপ্লিকেশন, শ্যাল বি, কোনো অপশনের কথা নেই, ঠিক আছে? প্রতিটি অ্যাপ্লিকেশনে থাকতে হবেই 1 নম্বর এই কপি অফ ওয়ান অফ দি ডকুমেন্টস স্পেসিফাইড ইন শিডিউল 1A। এর ভেতরে শিডিউল 1A দেওয়া রয়েছে, সেখানে যে যে ডকুমেন্টগুলো তার মধ্যে যে কোনো একটির একটি কপি দিতে হবে। 2 শিডিউল 1B-তে যে যে ডকুমেন্ট রয়েছে তার যে কোনো একটির একটি কপি দিতে হবে। তৃতীয়ত শিডিউল 1C, তাতে একটি এফিডেভিটের ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটে এফিডেভিট দিতে হবে। এই হচ্ছে তিনটি, এই তিনটি হচ্ছে মূল আপনার তিনটে ডকুমেন্ট। এবার আপনাকে দেখাই এই শিডিউল 1A, ঠিক আছে? এই কথাগুলি আমি খুব কষ্ট লাগছে যে বাঙালিদের কিভাবে এদিক থেকে মুরগি করা হচ্ছে। এইখানে আমরা চলে এলাম, এটা হচ্ছে শিডিউল 1A, এই তলা থেকে শুরু হচ্ছে। ওকে, আমি এবার পড়ছি শিডিউল 1A-তে কি কি বলা আছে। 1 নম্বর, কপি অফ পাসপোর্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান। আমি বারবার এই আফগানিস্তান আর পাকিস্তানটা বলবো না, কারণ আমাদের জন্য বাংলাদেশটা প্রাসঙ্গিক। অর্থাৎ বাংলাদেশের ইস্যু করা পাসপোর্ট, অথবা বাংলাদেশের ইস্যু করা জন্ম সার্টিফিকেট, অথবা বাংলাদেশের স্কুল বা কলেজ বা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা শিক্ষাগত শংসাপত্র, অথবা বাংলাদেশের সরকারি আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা পরিচয়পত্র, অথবা বাংলাদেশের ইস্যু করা সরকারের ইস্যু করা কোনো লাইসেন্স, অথবা বাংলাদেশের ইস্যু করা বাংলাদেশের কোনো জমির দলিল বা ভাড়াটিয়া কাগজ, অথবা বাবা মা দাদু ঠাকুমা কেউ একজন বাংলাদেশের নাগরিক ছিল, তার শংসাপত্র, ঠিক আছে? অর্থাৎ ডকুমেন্ট দিতে হবে বাংলাদেশের। আচ্ছা, একটা কথা বলা, সিএ এর ক্ষেত্রে যারা সাম্প্রদায়িক আগ্রাসনের জন্য পূর্ববঙ্গের যে সংখ্যালঘু হিন্দু বাঙালি, যারা রাতের অন্ধকারে এক কাপড়ে চলে এসেছে, তারা এই ডকুমেন্টস তারা দেবে কোত্থেকে? এই শিডিউল 1A এর বেসিক্যালি অধিকাংশ যাদেরকে বলা হচ্ছে নাগরিকত্ব পাবে তাদের এটা পক্ষে ফিল আপ করা সম্ভব না। এবং এক্ষেত্রে একটা কথা বলে দিতে চাই যে নাগরিকত্ব পাবে, এই যে জিনিসটা বলা হচ্ছে, এই যাদেরকে এগুলো বলা হচ্ছে, যাদেরকে ভয় দেখাচ্ছে বিজেপি, তাদেরকে কিন্তু তাদের প্রতিজনের আধার কার্ড আছে, প্রতিজনের রেশন কার্ড আছে, প্রতিজনের ভোটার কার্ড আছে। আমি একটা কথা বলতে চাই, একজন ঘটি বাঙালি
যে যার পরিবারে বাড়িতে জন্ম, তোমার হাল ফিলে হয়েছে যে তুমি সরকারি জায়গায় তোমার হাসপাতালে জন্ম হচ্ছে, কিন্তু তার আগে আতুর ঘরেতেই জন্ম হতো। এক, বেশি দিন না, তুমি 10-20 বছর আগে 25 বছর আগে চলে যাও, তাই দেখবে অধিকাংশ, অনেক ক্ষেত্রে। 2, তুমি দেখো যে তার জমি মালিকানা আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে যারা ভূমিহীন কৃষক, যারা ভাগ চাষি, এরা বর্গা নথিভুক্তকরণের আগে, মানে 80 দশকের আগে কেউ ডকুমেন্ট দেখাতে পারবে না। 3, শিক্ষাগত প্রশ্ন, যে স্কুলের সার্টিফিকেট। আমি এগুলো কিন্তু ভারতের কথা বলছি, ভোটিদের কথা বলছি। অনেকেরই বাবা ঠাকুরদা কেউ স্কুলে পড়েনি, কলেজ তো দূরের কথা। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এটা থাকা সত্ত্বেও পূর্ববঙ্গের থেকে উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা এই সব কাগজ এখানে তারা বানিয়ে ফেলতে পেরেছে, তারা যদি নাগরিক না হয়ে থাকে, প্রশ্ন হলো আর্থসামাজিকভাবে দুর্বল ঘটি বাঙালি তাহলে কিভাবে নাগরিক হলো? তো আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, সে যদি নাগরিক না হয় তাহলে ঘটি নাগরিক কিভাবে হলো? এরই ভয়ঙ্কর ফল আমরা দেখেছি আসামে, যেখানে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির মাধ্যমে বেদখল করে দেওয়া, নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 12 লক্ষ ডিটেনশন ক্যাম্পে পড়া হয়েছে হাজার হাজার হিন্দু বাঙালিকে। প্রায় 2 শতাধিক হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে এই আশঙ্কা, এই ভয়ের জিনিসে। এবং সিটিজেন্স ফর পিস অ্যান্ড জাস্টিস এই সংস্থা যে ক্যালকুলেশন করেছে, যে কাগজপত্র জোগাড় করো, এই করতে গিয়ে ওখানে হিন্দু বাঙালির 12,000 কোটি টাকা খরচা হয়েছে। যেখানে তার মেয়ে স্কুল থেকে কলেজে যাবে, ছেলেটার ব্যবসাটা হবে, নিজের বাড়িটায় একটা ঘর তুলব, এই সব নিয়ে চিন্তা করার কথা। সেখানে হিন্দু বাঙালির আসামে, এবং আসামে কিন্তু হিন্দু বাঙালির সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে অনেক কম, তাদেরকে 12,000 কোটি টাকা খরচা হতে হয়েছে, হয়রানি হতে হয়েছে, ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, আত্মহত্যা করেছে, তারা বেনাগরিক হয়ে গেছে। এবং এতেও যদি যথেষ্ট ভয় না পায় পশ্চিমবঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি, তার জন্য সম্প্রতি ঠিক বেছে বেছে বর্ডারের পাশে ডিস্ট্রিক্টে হিন্দু বাঙালিদের আধার কার্ড মানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো। মানে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। কিন্তু এ তো বুজরুক ওঝা, সেই বুজরুক ওঝা কি? সে প্রথমে আমি দেখিয়ে দিলাম যে শিডিউল 1 এর যে ডকুমেন্টগুলো, দেখুন একদম শিডিউল 1A সিটিজেনশিপ রুলস 2019, এই ডকুমেন্টগুলো আদৌ অধিকাংশ লোকের দেওয়া প্র্যাকটিক্যালি সম্ভব না। এটা একটা দিক, ঠিক আছে? তাহলে প্রথমত আপনি যেটা যেটা বলছেন সেটা কিন্তু হবে না। এরপরে আমি চলে যাচ্ছি শিডিউল 1C, এটাও খুব গুরুত্বপূর্ণ। শিডিউল 1B যেটা বলে ভারতের ডকুমেন্ট, এগুলো দিতে পারবে, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো দিতে পারবে, ঠিক আছে? এই কাগজ সকলের কাছে আছে। এবারে আমরা আসলাম শিডিউল 1C, এই হচ্ছে সেই এফিডেভিট, সেই ভয়ঙ্কর জিনিস। আমি এটা পড়ছি, তার আগে একটা কথা বলে দিই। বিজেপি বলছে যেটা নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কারার আইন নয়। আমরা স্পষ্টই কাগজ দেখিয়ে বলছি এটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, কারণ এতে যা যা ডকুমেন্টস লাগবে বলছে, নিঃশর্ত নয় হিন্দু বাঙালির জন্য, সেটা অধিকাংশ লোকের পক্ষে দেওয়া সম্ভব হবে না। কিন্তু তোমায় কিন্তু নিজেকে বেনাগরিক ঘোষণা করতে হবে। এই মুহূর্তে তুমি বলছো তুমি ভারতের নাগরিক না, সেটা হচ্ছে এই শিডিউল 1C এফিডেভিট, যেটা কিনা বাধ্যতামূলক। আমি দেখালাম প্রথমে 1, 2, 3 শিডিউল 1A, 1B, 1C কি বলছে এটা। আই ... আমি পড়ছি এখানে, বুঝতে পারবে। আই ... সান, ডটার, ওয়াইফ অফ ... মানে আমি এনার সন্তান, এখানে থাকি। এখন আমি ডিক্লেয়ার করছি দ্যাট আই অ্যাম এ, যে আমি আফগান অথবা বাংলাদেশি অথবা পাকিস্তানি নাগরিক। আই অ্যাম এ আফগান, বাংলাদেশি, পাকিস্তানি ন্যাশনাল বিলঙ্গিং টু হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি। মানে আমি বাংলাদেশের একজন হিন্দু অথবা বৌদ্ধ অথবা এই। এবং ওই দিন
আমি এবং এবং ভারতে আমি ঢুকেছি এবং সেই থেকে আমি ওই ধর্মেই থেকে গেছি, এবং যেদিন আমি এই অ্যাপ্লিকেশন করছি আমি এইখানে ছিলাম। বুঝলে? মানে তোমাকে প্রথমে ঘোষণা করতে হচ্ছে যে তোমাকে শিডিউল 1C ঘোষণা করতে হবে এফিডেভিটে, অন এফিডেভিট, মাথায় রাখো অন এফিডেভিট মানে অনলাইনে অ্যাপ্লিকেশন। এটা কিন্তু জমা পড়ে গেল সরকারের ঘরে যে এই ব্যক্তি বলছে আমি ভারতের নাগরিক না, আমি বাংলাদেশের নাগরিক। একদম লাইনটা, দ্যাট আই অ্যাম এ আফগান / পাকিস্তানি / বাংলাদেশ ন্যাশনাল। ঠিক আছে, আমি ওই কারণেই বলছি যে এত তো ভাই কথাবার্তার দরকার নেই, সরকারি কাগজটা দেখালেই তো হয়। তারপর আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে। এবার একটা কথা বলুন, ধরুন আপনি কাগজটা দেখাতে পারলেন, এই যে শিডিউল 1A যেগুলো প্রায় অসম্ভব অধিকাংশ লোকের ক্ষেত্রে। ধরুন আপনি একটা জিনিস করলেন, ঠিক আছে, যে আপনি কোনো একটা ডকুমেন্ট আপনি বললেন এটা বাংলাদেশের ডকুমেন্ট, আপনি সেটা আপলোড করে দিলেন। অনলাইন অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপলোড করা হবে, স্ক্যান্ড কপি আপনি আপলোড করবেন, তাই তো? যে কোনো ডকুমেন্ট এবার বলা হয়েছে কি ভেরিফাই করা হবে, 3 লেভেলে ভেরিফাই করা হবে। ঠিক আছে, জেলা স্তরে কমিটি, এম্পাওয়ার্ড কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট অব্দি যাবে। ঠিক আছে, এই যেটা ভেরিফাই যে করবে, একটা কথা ভেবে দেখুন তো, একটা ডকুমেন্ট তার কপি আপনি জমা দিচ্ছেন, এই ডকুমেন্টটা আসল কিনা এর ভেরিফিকেশন কে করবে? অন্যভাবে ভাবুন, আপনি ধরুন কোথাও একখানা নিজের ধরুন স্কুলের সার্টিফিকেট জমা দিচ্ছেন, 12 পাস করেছেন, এটা ভেরিফাই কে করবে? উচ্চ মাধ্যমিক পাস করেছে, এটা ভেরিফাই কে করবে? ওই ডকুমেন্টটি যে ইস্যু করেছে সে ভেরিফাই করবে, তো সেই তো একমাত্র বলতে পারবে হ্যাঁ আমার খাতাতেও আছে, আমার রেকর্ডেও আছে এইটা, হ্যাঁ এটা আমি ইস্যু করেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ধরুন আপনি এই জমিটা আপনার, এটা কে ভেরিফাই করবে? আপনার ওখানকার বিআরও অফিস বলবে হ্যাঁ এই জমির পর্চাটা আমার রেকর্ডেও তাই আছে। বোঝা গেল? স্পষ্টভাবে কিন্তু বোঝাটা দরকার। বাংলাদেশের ডকুমেন্ট কে ভেরিফাই করবে? বাংলাদেশের ইস্যুইং অথরিটি। এবার ভাবুন তো বাস্তবিক কথাটা, কোনো একটি রাষ্ট্র যাদের ওখানে সাম্প্রদায়িক পরিস্থিতি সংখ্যালঘুর জন্য অত্যন্ত খারাপ, তারা ভেরিফাই করে বলবে যে হ্যাঁ 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 ভয় পেয়ে খেদা খেয়ে চলে গেছিল এবং এই সালে এখানে ছিল? এটা আদৌ বিশ্বাসযোগ্য? ভারত সরকার ডকুমেন্টস পাঠাবে, বাংলাদেশ সরকার হ্যাঁ, আফগানিস্তানে তালিবান সরকার বলবে হ্যাঁ। আপনি ভেবে দেখুন কথাটা। এবার আরেকটা দিক রয়েছে, এটা অন্য দিক। এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে পেয়েছেন সেখানে তো নিজেকে ভারতীয় নাগরিক বলেই দাবি করেছেন, তাই তো? এবার এই সময় নিশ্চয়ই মিসরিপ্রেজেন্ট করেছেন কিছুটা, চেনা জানা লোকের মাধ্যমে অ্যাপ্লাইটা করেছেন। যখন আপনাকে যদি খুব ভয় পাইয়ে দেওয়া হয় যে তুমি কিন্তু নাগরিক না, তাহলে আপনি আরো কিন্তু আশঙ্কিত হয়ে যাবেন, ভীত হয়ে যাবেন। তখন আপনাকে এটাও বোঝাতে থাকবে ওসব কেউ চেক ফেক হবে না, অ্যাপ্লাই তো করে দে, এই ধরনের সব কথাবার্তা কিন্তু তখন ঘুরবে, অ্যাপ্লাই তো করে দে। তখন দেখবেন এই বাংলাদেশের ডকুমেন্ট আপলোড যেটা করবেন এর জন্য নানা রকম ফটোশপ করার সিস্টেম চালু হয়ে গেছে। হবে, এটা যদি ভয়টা সেই অর্থে পাইয়ে দেওয়া হয় এটাও হবে। ঠিক আছে, এবার ভেবে দেখুন যদি কোনো সময় ধরা পড়ে যে আপনি এর মধ্যে কোনো একখানা একটু এদিক ওদিক করে দিয়েছেন, ঠিক আছে, সেখানে আপনি এই অ্যাপ্লিকেশনের শেষে লিখছেন আই অ্যাম অ্যাওয়্যার, আমি জানি, দ্যাট ইট ইজ অ্যান অফেন্স আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট, আমি জানি যে এটা নাগরিকত্ব আইনের মধ্যে একটা অপরাধ, টু মেক এ ফলস রেপ্রেজেন্টেশন, কোনো একটা মিথ্যা কিছু একটা দেওয়া, অর কনসিলমেন্ট অফ এনি মেটেরিয়াল, অথবা কোনো সত্য চেপে যাওয়া, অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড লেটার, পরে যদি এরকম পাওয়া যায় দ্যাট রং ইনফরমেশন হ্যাজ বিন ফার্নিশড, যে ভুল তথ্য দিয়েছি বাই মি ইন দিস এফিডেভিট, এই এফিডেভিটে আমি ভুল তথ্য দিয়েছি, অর ইন দ্য এলিজিবিলিটি সার্টিফিকেট, I shall be deprived of my Indian citizenship ab initio, অর্থাৎ আপনি যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের ভিত্তিতে যে নাগরিকত্বের যে জায়গাটুকু তৈরি করেছিলেন সেটাও নস্যাৎ হয়ে যাবে, কারণ আপনি আগ বাড়িয়ে বলেছেন
যে আপনি বাংলাদেশের নাগরিক। আচ্ছা ভেবে দেখুন তো, যদি বিজেপির সত্যি নাগরিকত্ব দেওয়ার ইচ্ছে থাকতো, ধরে নিলাম যে নাগরিকত্ব বলে কিছু নেই, এগুলো সব এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এতে কিছু হয় না, এতে বিধায়ক হওয়া যায়, এতে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া যায়, যেটা নিশীথ প্রামাণিক হয়েছে, ওর ফ্যামিলি 71-এর পরে ঢুকেছে ওর বাবা। অসীম সরকার বলছে সিএ অ্যাপ্লাই করবে, বিজেপি বিধায়ক যে কবিয়াল সে নাকি সিএতে অ্যাপ্লাই করবে, তাহলে সে বিধায়ক হলো কি করে? সব হওয়া যায়। আপনি এই সব কিছু তখন বর্জন করে এইটা দিচ্ছেন, কিন্তু কোনো না, তারপরে গ্যারান্টি নেই, কিন্তু কোথাও বলা নেই যে অ্যাপ্লিকেশন যে করবে সে পাবে। অর্থাৎ আপনি ভেবে দেখুন তো, এটা যদি 1 বছর আগে রুলসটা ডিক্লেয়ার করতো, 2019 সালে তো আইন পাস হয়ে গেছে, তাহলে একদিনে বাঙালি কিন্তু যাচাই করে নিতে পারতো, এঁচে নিতে পারতো যেটা অ্যাপ্লাই করলে আদৌ হচ্ছে কিনা। আপনাকে সেই সময়টা দেবে না, আপনি এখন মাতবেন এরকম একটা আশা করছে, আর অ্যাপ্লাই করতে করতে ভোটের পর ভোটটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি সরকারের ঘরে নিজেকে বেনাগরিক বলে নাম তুলে দিয়েছেন। এবার আপনাকে বলি আসামের কথা। আসামেও তো এটা লাগু হয়ে গেছে। সেখানকার মমতা ব্যানার্জি নয়, সুজন চক্রবর্তী নয়, গর্গ চট্টোপাধ্যায় নয়, সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সে গতকাল নিউজ কনফারেন্সে বলেছে সিএ এর মাধ্যমে বিশেষ কেউ নাগরিকত্ব পাবে না, আসাম থেকে এখনো একটা অ্যাপ্লিকেশন হয়নি, সে নিউজ প্রেস কনফারেন্স করে বলেছে। ভেবে দেখুন, আমি যদি একটা সহজ প্রশ্ন করি যে অপশনাল বলা হচ্ছে, এবং এই পুরো জায়গায় শিডিউল 1A-তে বাংলাদেশের যে ডকুমেন্টসগুলো, আমি আবার এই লিস্টটা দেখাতে চাই। শিডিউল 1A, বিশেষ করে আমি এই ডকুমেন্টটা যেহেতু দুটো পাতায় রয়েছে, একটা পাতায় একটা পাতায় আরেকটা, ঠিক আছে, এই শিডিউল 1A এখান থেকে শুরু হচ্ছে, এইখানে কন্টিনিউ করছে। এখানে কোথায় দেখান তো শান্তনু ঠাকুর, আপনাকে সহজ প্রশ্ন করছি, ডাইরেক্ট প্রশ্ন করছি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর কাগজ এই শিডিউল 1A-তে কোথায় রয়েছে? কোথাও নেই। 2, আবার যেটা হয়তো রিপিট করা, কিন্তু যে ধোঁয়াশার জায়গাগুলো সবচেয়ে বেশি সেটাই বলছি, এই অ্যাপ্লিকেশনে শিডিউল 1A, শিডিউল 1B এবং 1C-র যে এফিডেভিট দিতে হবে, এর মধ্যে কোথায় বলা আছে যে শিডিউল 1-এর জিনিসটা অপশনাল? এই যে অপশনাল বলে কথা চালানো হচ্ছে, স্পষ্ট। দেখুন কাগজ আমরা দেখাচ্ছি আজকে, মানে করে বলছি, সৎসাহস থাকলে অনেকে মনে করতে পারেন এই যে গর্গ চট্টোপাধ্যায় যে ইংরেজিগুলোর বাংলা বলছে এগুলো কি সত্য হতে পারে, আপনার মনে সন্দেহ? এটা সহজ কথা, এটা বাংলা তর্জমা করে প্রকাশ করুন। এই ইন্টারভিউটা দিতে দিতে কালকে বাংলা পক্ষ ঠাকুরনগরে নেতাজি মূর্তির সামনে র্যালি ডেকেছিল। এতক্ষণ যে তথ্যগুলো দেখাচ্ছিলেন সেটা দেখালাম আমি, সেগুলোই মানুষের সামনে প্রকাশ করতে, কোনো দলের বিরুদ্ধে কিছু বলতে না, জাস্ট এগুলো প্রকাশ করতে। এক্ষুনি আমাদের সেই এলাকার সহযোদ্ধারা জানালো যে হু করে অপপ্রচার করা হচ্ছে, যে মানে ওই এলাকায় অ্যাটাক করার প্ল্যানিং হচ্ছে, বাংলাদেশি মুসলমানরা নাকি ওখানে সভা করবে ইত্যাদি, এই ধরনের মানে এরকম ভীত। আপনারা কিছুই করতাম না, এতক্ষণ যা বলতাম, আমি ইংরেজিটাকে বাংলা করে বলছিলাম, তো ওটা গাইঘাটা বিধানসভার অন্তর্গত পড়ে। সভা হবে, আমরা সেইটা নিয়ে এখন আলোচনা করছি। কিন্তু দেখুন মানে এটা ঘটতে ঘটতে জিনিসটা চলছে, অর্থাৎ এই বাংলা পক্ষ যেভাবে এক্সপোজ করছে না, এটা কিন্তু অনেক কিছু জানিয়ে দিচ্ছে, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমি আরো কয়েকটা পয়েন্টস বলে দিতে চাই, ঠিক আছে? এগুলো দেখুন, এই যে একটা কথা ভাবুন তো, এই দেখুন, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস। আমরা এই প্রতিটি জিনিসকে কেন্দ্র করে বাংলা পক্ষ এইসব আমাদের ছেলেমেয়েরা, শিক্ষিত বাঙালি ছেলেমেয়েরা
বাঙালি জাতির জন্য রাত জেগে এইসব ডকুমেন্টস অ্যানালাইজ করে, এসব রুলসগুলোকে অ্যানালাইজ করে পরের পর আমরা কিন্তু সব জিনিস বানিয়েছি, বুঝতে পারছেন? বাংলা পক্ষ কিন্তু সদা জাগ্রত, বাঙালির অতন্ত্র প্রহরী। বাঙালি জাতির স্বার্থের কোনো কিছু আমরা কিন্তু মানে বাঙালি জাতির স্বার্থ হানি হোক এই জিনিস কিন্তু আমরা একদম মানব না। একটা কথা আমরা বলতে চাই, আপনারা নিশ্চয়ই কদিনে খবর পাবেন যে এই তো গুজরাটে এতজন নাগরিকত্ব পেয়ে গেল, রাজস্থানে এতজন নাগরিকত্ব পেয়ে গেল। এটার কি বিষয়? এটার বিষয়ও এই শিডিউল 1A-তে আছে। আমি কথা বলার সময় এই জন্যই সেটাকে স্কিপ করে গেছিলাম। শিডিউল 1-এর 2 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু আমি দেখাইনি আগে, ঠিক আছে? এটা ধরুন বলতে পারেন এটা বাংলা পক্ষর ডকুমেন্ট, আমি এটা অরিজিনালটা তাকে দেখাচ্ছি, একই জিনিস ভাই। হ্যাঁ, রাইট। শিডিউল 1-এর 2 নম্বরটা দেখুন। এখানে বলা হচ্ছে যে ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস, যেটাকে FRRO বা FRO অফিস বলা হয়, সেইটার সার্টিফিকেট হলেও হবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি ভারতে অবৈধভাবে ঢুকলেন, কিন্তু প্রথমেই নিজেকে ডিক্লেয়ার করলেন এই অফিসে গিয়ে, তখন এই অফিস আপনাকে একটা অন এন্ট্রি আপনাকে একটা কাগজ দেবে। সিন্ধ প্রদেশ যেটা রয়েছে, সিন্ধু প্রদেশ পাকিস্তানে, সেখান থেকে যে সংখ্যালঘুরা ভারতে আসেন মূলত রাজস্থান এবং গুজরাটে, তারা কিছু সংস্থার মাধ্যমে আসেন। তাদের এই আশাটা অনেক সিস্টেম্যাটিক, বুঝতে পারছেন আমি কি বলছি? এবং সেটা এরকম আমাদের এখানে এরকম লাখ লাখ সংখ্যায় এসছেন এরকম নয় বিষয়টা। ফলে তাদের অধিকাংশের কাছেই ডকুমেন্টটা আছে, এইভাবেই করা হয়, মানে একদম প্রসেসিং এর মতো করে হয়েছে। ভারতে যারা আসেন, এই পশ্চিমবঙ্গে যারা আসেন বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে, তারা তো এসে মিশে যান, তারা কেউ ডিক্লেয়ার করেন না, হার্ডলি কারোর কাছে এই কাগজ আছে। আপনারা যারা আসছেন তারা নিজেদের প্রশ্ন করুন তো, যারা পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি এসছেন, যে FRO অফিস বা FRRO অফিসের সার্টিফিকেট কজনের কাছে আপনাদের কাছে আছে? মানে এর মধ্যে একটাই ডকুমেন্ট আছে, কেন বলছি এটা, যেটা ভারতে ইস্যুড। বাকি শিডিউল 1-এর প্রতিটি ডকুমেন্ট হচ্ছে বাংলাদেশ ইস্যুড। একমাত্র একটা ডকুমেন্ট যেটা ভারতে ইস্যুড, যেটা গ্রাহ্য হবে, সেটা হচ্ছে FRRO অফিসের রেজিস্ট্রেশন। এর মানে যে আপনি আজকে গিয়ে রেজিস্টার করে ফেলবেন তা নয়, সেটা একটা ভয়ঙ্কর দিক। তার কারণ 31শে ডিসেম্বর 2014 একটা কাট অফ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা অনেকে একই, কারণ আমার মনে পড়ে যখন রক্তাক্ত শারদ হলো, যখন পূর্ববঙ্গ জুড়ে দুর্গাপুজো আক্রান্ত হলো, তখন বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছিল এবং স্পষ্ট দাবি করেছিল যে তিস্তার সঙ্গে জলবন্টন যে চুক্তি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটা বাতিল করতে হবে। গাজলডোবা থেকে গাজল, আমাদের যে পুরো এলাকার উত্তর বাংলার যে উত্তরের জেলাগুলোর যে লাইফ লাইন, যে তিস্তা নদী, এর জল বাংলাদেশকে দেওয়া যাবে না। আমরা বলেছিলাম বুক চিরে রক্ত দেবো, তিস্তার জল দেবো না। আমরা বলেছিলাম যে 10,000 একর জমি এই আমাদের প্রিয় পবিত্র মাতৃভূমি পশ্চিমবাংলার, যেটা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে, সেটা ফেরত নিতে হবে। আপনি জানতেন, প্রথম শুনলেন না, এটা তো অখণ্ড ভারতের কথা বলে বিজেপি, বাংলাদেশকেও ভারতের মধ্যে ঢুকিয়ে নেবে, পাকিস্তানকে, আফগানিস্তানকে, নেপালকে, ভুটানকে, মালয়েশিয়াকে, থাইল্যান্ডকে, বিরাট একটা ম্যাপ ফ্যাপ আঁকে না। আপনি জানতেন যে ভারতের পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে এই মোদী সরকার 2016 সালে, যে দিয়ে দেওয়াটার বিরোধিতা করত নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন, প্রধানমন্ত্রী হবার আগে। এবং জানেন কেন দিয়েছে? তার কারণ একই সময় আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বাংলাদেশ সরকার রাজি হয় আদানির ঝাড়খণ্ডে গোড্ডা বলে একখানা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে আদানি যে বিদ্যুৎ প্রডিউস করে, সেটা বাংলাদেশ সরকার রাজি হয় বাজারের থেকে বেশি দামে কিনতে। কে রাজি হবে বাজারের থেকে বেশি দামে কিনতে? হঠাৎ কি স্বার্থ তার? আদানিকে একখানা বাজার পাইয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 10,000 একর জমি দিয়ে দিয়েছে মোদি। বাঙালি একটু বোঝো, দুনিয়াটা বোঝো, একটু জ্ঞানটা রাখো, একটু সব নানা দলের হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের বাইরে আর এইসব ছাইপাস যে চ্যানেলগুলো, যে রিপাবলিক, ABP, যেগুলো মালিকানা
সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে বহিরাগতদের কাছে, বাঙালির শত্রুদের কাছে। TV9 24 ঘন্টা, ওর বাইরে বাস্তব তথ্য দুনিয়া সবকিছু প্রশ্ন করবে। আমি কি সত্যি কথা বলছি? আমি বলছি বলে কি সত্যি কথা বলছি? তোমার মনে নাই হতে পারে, প্রশ্ন করবে, ক্রস চেক করবে। এই যে গর্গদা যে কথাগুলো বললো, ডাউনলোড করো না, স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করো এই ডকুমেন্টটা, নিজে দেখো। কোথায় পারে এটা আমি এখানে দূর থেকে দেখাচ্ছি কাগজ নাড়িয়ে নাড়িয়ে, এগুলো ফলস, এগুলো এরকম কিছু নয়, আসল ডকুমেন্টটা অন্যরকম দেখতে। করো, কিন্তু সেই কাজটা করো। এইবার দেখাচ্ছি যে অরিজিনাল সিএ রুলস, যে সিএ আইন যেটা পাশ হয়েছিল, এটা তো হচ্ছে আইনটার বাস্তবায়ন কিভাবে হবে সেটা 2024 সালে। এটা হচ্ছে অরিজিনাল আইনটা যেটা 2019 সালে পাশ হয়েছিল। সেখানে কি বলছে, সেখানে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে 31শে ডিসেম্বর 2014 4 নম্বর প্যারাগ্রাফ, দ্য ইললিগাল মাইগ্রেন্টস, ইললিগাল কথাটা বলছে, দ্য ইললিগাল মাইগ্রেন্টস, আমি পড়ে নি, ইললিগাল মাইগ্রেন্টস হু হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া টু দ্য কাট অফ ডেট অফ 31/12/2014 নিড এ স্পেশাল রিজিম ফর দিস পারপাস। এই জিনিসটা করা হয়েছে, দেখো। পাঁচ নম্বর ডেটটা এদিকে থাকবে। অর্থাৎ এই যে রক্তাক্ত শারদ হলো, তখন মনে পড়ে অনেকে বলার চেষ্টা করেছিল এই জন্য সিএ দরকার, এই যে ওপারে নিপীড়িত হচ্ছে এই কারণে সিএ দরকার। 2019 সালে বিজেপি আইন পাশ করে দিয়েছে যে রক্তাক্ত শারদের বলি হয়ে কেউ যদি এক কাপড়ে ভারতে আসতে চায়, তাহলে তার জন্য নাগরিকত্বর দরজা আমি বন্ধ করে দিলাম, আইন করে বন্ধ করে দিলাম। কি ভয়ঙ্কর! বাংলা পক্ষ স্পষ্ট ঘোষণা করছে পূর্ববঙ্গের নিপীড়িত হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গের দরজা অনাদি অনন্তকাল খোলা থাকবে। এবং বিজেপি যে পশ্চিমবঙ্গে ঢোকা আটকানোর চেষ্টা করছে পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তু বাঙালির, 2014 31 ডিসেম্বরের পর থেকে সেই দরজা বাংলা পক্ষ লাথি মেরে খুলে দেবে যদি দরকার পড়ে। আমরা চাই তারা ওখানে নিপীড়িত না হোক, তারা যেখানে আছেন শান্তিতে বাস করুন, কিন্তু যদি একজনের মনে হয় যে তারা আসবেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে, তাহলে বাংলা পক্ষ সেটা সমর্থন করে। যদি 1 কোটি জনের মনে হয় তারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আসবেন, বাংলা পক্ষ সেটা সমর্থন করে। তারা আমাদের রক্তের রক্ত, তারা আমাদের স্বজাতি, আমাদের ভাই। খুব স্পষ্ট কথা। এই যে জিনিসগুলো সামগ্রিকভাবে বোঝা, জানা, দেখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কথায় নয়। এবং এরপরে এছাড়া কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই, মানে অদ্ভুত ব্যাপার। তুমি এখানে সবকিছু এনজয় করছিলে, লোকে মন্ত্রী হয়ে যাচ্ছে। এবং দেখো, এই যে তুমি নাগরিক না, 47 সাল থেকে 77 সাল অবধি মাঝে কয়েক বছর যুক্তফ্রন্ট সরকার ছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় ছিল। কেউ বলেছে পূর্ববঙ্গ থেকে আগত মানুষ নাগরিক না? 77 সাল থেকে 2011 সাল অবধি বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সিপিএম এবং অন্যান্য শরিক দল, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক। তাদের কেউ বলেছে তুমি নাগরিক না? 2011 সাল থেকে আজ 2024 সাল অবধি এই মুহূর্তে তৃণমূল ক্ষমতায় আছে। তৃণমূল তোমায় বলেছে যে তুমি নাগরিক না? কিন্তু 2016 সালেও তোমায় বলা হয়নি তুমি নাগরিক না। 16 সালে যখন তৃণমূল দ্বিতীয়বার জিতে গেল এবং বাম কংগ্রেস জোট মিলে তৃণমূলকে হারাতে পারল না, অর্থাৎ বিজেপির বিরোধী দলীয় পরিষদটা দখল করার একটা জায়গা তৈরি হলো, তারপর থেকে মনে করো তো কবে এই নাগরিক না, সিএ, এনআরসি এগুলো শুনতে কবে থেকে শুরু করেছো? 16 লেট 17, যবে এখান থেকে সিপিএম কমছে, বিজেপি বাড়ছে। এবং নাগরিক না বলে হিন্দু বাঙালিকে হয়রানি করা সারা ভারত জুড়ে একমাত্র বিজেপি সরকারের আন্ডারে হচ্ছে। এমনকি যারা পশ্চিমবঙ্গের, তারা অন্যান্য রাজ্যে গিয়ে তাদের বিজেপি সরকারের রাজ্যে গেলে তারা হয়রানি হচ্ছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি যে কেসগুলো আমরা নিজেরা ডিল করেছি। আসামে মা কামাখ্যার মন্দিরে পুজো দিতে গেছিল বীরভূমের ছেলে,
ঘটি, এসসি ঘটি বাঙালি 5 বছর ওখানে বাংলাদেশি বলে রেখে দিয়েছে। এবার বুঝতে পারছো কেন বললাম ঘটিরা তো তাহলে ফেসে যাবে। সেই এসসি ঘটি আর্থসামাজিকভাবে দুর্বল পরিবারের ছেলে নিজেকে ভারতীয় প্রমাণ করতে পারেনি, তাহলে ও কি এবার সিএ একে তো শিডিউল 1 ডকুমেন্ট নেই, তাহলে ও কি এবার বলবে হ্যাঁ আমি পাবনা থেকে এসেছি, বীরভূমের ছেলেটা? পুরুলিয়ার লোকগুলো তারা বলবে আমরা ঢাকা থেকে এসেছি। হুগলির লোকেরা আমরা যেরকম 10 পুরুষ ধরে হুগলির জিরাটে পাটুলি গ্রামে আমাদের ভিটে 320 বছর আমাদের সেখানে মা দুর্গার পুজো, আমরা বলবো কি আমরা সিলেট থেকে এসেছি? মানেটা কি হচ্ছে এটা? একই সঙ্গে পলাশ অধিকারী, শুক্লা অধিকারী এবং তাদের 18 মাসের সন্তান আদি অধিকারীকে, যারা ব্যাঙ্গালোরে কাজের জন্য গেছিল, তখন সেখানে বিজেপি সরকার, বাংলাদেশি বলে 1.5 বছর জেলে রেখে দিল। বাংলা পক্ষ তাই দিয়ে কত জায়গায় প্রতিবাদ করেছে, টার্গেট করে করে। কংগ্রেস সরকার এলো, এই রিসেন্ট যখন জিতে গেল কংগ্রেস কর্ণাটকে, জামিন পেয়ে গেল। তার মানেটা কি? তার মানে এই যে হিন্দু বাঙালিকে নানা জায়গায় ধরা, এটা আসলে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির মধ্যে ত্রাস সৃষ্টি করা, টার্গেট করে করে। ভেবে দেখো। এবার যে অন্য কথাটা বলছিলাম যে ঘটি বাঙালি হলে যে এনআরসির ব্যাপারটা তো এর পরে ভেবে দেখ। এনআরসি করে 12 লাখ হিন্দু বাঙালি বাদ গেছে আসাম। এখানে আমার বীরভূমের এসসি বাঙালি ভাইটি, সে কিন্তু জমা দিয়ে 5 বছর জেলে ছিল। আমাদের কি হবে? আমি নয় আপার কাস্ট, উচ্চ মধ্যবিত্ত, আবার বাপ ঠাকুরদা কলেজে গেছে, আমাদের জমি জমা নবাবী আমল থেকে পাঞ্জা ছাপের জমি দলিল পর্যন্ত রয়েছে, আমাদের কথা বাদ দাও, আমরা বেরিয়ে যাও। কিন্তু বাকি কোটি কোটি হিন্দু বাঙালির ঘটি যারা, কি দেখাবে তারা? এবার দুটো প্র্যাকটিক্যাল সমস্যায় আসা যাক। তাই বলে কি যারা পূর্ববঙ্গ থেকে এসছে তাদের কি এখানে কোনো সমস্যা হচ্ছে না? হচ্ছে। দুটো সমস্যা, 3টে সমস্যার কথা বলবো। এক হচ্ছে পাসপোর্ট পেতে তাদের অনেক জায়গায় হয়রানি ফেস করতে হচ্ছে। আবার জানো তো এর মধ্যে একটা খুব ট্র্যাজেডি আছে। তারা পাসপোর্টটা কেন করছে জানো? যাতে কিনা সে বাংলাদেশে যেতে পারে, তার যে আত্মীয় স্বজনের যে বাকি অংশ রয়ে গেছে তার সঙ্গে যোগাযোগ রাখতে। এই ট্র্যাজেডিটা বুঝতে পারছো? বাঙালি জাতির এই ট্র্যাজেডিটা। আচ্ছা, এটা তো সমাধান কিভাবে করা যায়? পাসপোর্ট আইন বদলে দাও। এটা কি হচ্ছে? তুমি এখানকার পাসপোর্ট আইন বদলাও, তুমি এখানে বলে দাও তোমার প্রি-71 ডকুমেন্টস দরকার নেই পাসপোর্ট অ্যাপ্লাই করতে। অদ্ভুত। দ্বিতীয় একখানা জিনিস, এসসি শংসাপত্র পেতে একটা সমস্যা হতো আগে, বাস্তব, এবং মানে এই জিনিসটা বর্তমানকালে অনেকটাই দূরীভূত। তার কারণটার একটা পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। এই যে তৃণমূল এসে দুয়ারে সরকার শুরু করেছে, করে এখন এসসি সার্টিফিকেট এখন সহজেই মিলে যাচ্ছে। এর ফলাফল যেটা হয়েছে যে ইউপি বিহার থেকে যত জঞ্জাল ঢুকছে ক্রিমিনাল, তারা সব এসসি সার্টিফিকেট জোগাড় করে নিচ্ছে। মানে এটার যেরকম ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে, সমস্যা তৈরি হয়েছে। তৃতীয় আর একটা কথা বলি, পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি অধিকাংশই পশ্চিমবঙ্গে আছে, কিন্তু সবাই পশ্চিমবঙ্গে নেই। কেউ ছত্তিশগড়ে কাউকে ঠেলে দেওয়া হয়েছে, কাউকে ইউপির কাছে হলদোয়ানি এইসব জায়গায় একটা জায়গায় ঠেলে দেওয়া হয়েছে, কাউকে মহারাষ্ট্রের গড়চিরোলিতে ঠেলে দেওয়া হয়েছে, কাউকে দণ্ডকারণ্যতে ঠেলে দেওয়া হয়েছে। এই যে আমাদের ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো, যারা এসছে তারা কিন্তু সকলে পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিল। তখন বলা হয়েছিল জায়গা নেই। আমি বাঙালি জাতিকে এবং বাঙালি জাতির বিবেককে, এই ভারতে বাঙালি জাতির বিবেককে প্রশ্ন করতে চাই,
গত 30-40 দশকে 1 কোটি 1.5 কোটি গুটখাখোর ঢুকে গেল অন্যান্য রাজ্য থেকে, তাদের জন্য জায়গা ঠিক পাওয়া গেল রিষড়া, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, খড়গপুর, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বারাবণী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, পানাগড়, রানাঘাট, হালিশহর, কল্যাণী, শ্যামনগর, দমদম ক্যান্টনমেন্ট, আমি বলেই যেতে পারি, সব জায়গায় অর্থকরী জায়গাগুলোতে। আর স্বজাতির মানুষের জন্য পাওয়া গেল না। বাংলা পক্ষে একটা ভবিষ্যৎ গড়বে কিন্তু যেদিন আমরা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি হিন্দু বাঙালি উদ্বাস্তুকে তার চিরতরে মাথা উঁচু করে যেখানে থাকবে সেই পশ্চিমবঙ্গে আমরা ঠাঁই দেব। কেউ প্রশ্ন করতে পারবে না, কেউ তার ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন করলে তাকে সেই মাটিতে মিশিয়ে দেওয়া হবে। যে প্রশ্ন করবে তাকে বাংলা পক্ষ সেই বাংলা করতে চায়। এবং লাস্টে যে জিনিসটা বলতে চাই, এই যে আমি জানি যে এইসব ডকুমেন্ট দেখলে যারা যারা ধরুন বিজেপিরও যারা হয়তো দেখছে, আমরা জানি বিজেপির অনেক নেতৃত্ব ইত্যাদি যারা দেখে বাংলা পক্ষ যে কথাগুলি বলে, এই ছাড়া তুই এইসব কি বার করেছি, তো কোত্থেকে বার করেছি, তা আমাদেরই দেখায় না দিল্লি। একটা আইন যখন প্রণয়ন হয়, আমি বললাম যে 3টে স্টেপ, এটি হচ্ছে আইন, এটি হচ্ছে আইনের নিয়ম, আর এটি হচ্ছে তার আগে 2016 সালে আইনের আলোচনা, যে আইনটার রূপরেখা কিরকম হবে। তাদের জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, লক্ষ্য করে দেখো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন সিটিজেনশিপ, এটা লোকসভার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, লোকসভা সচিবালয় থেকে বেরোনো। সেই ডকুমেন্টের আমি তোমার 18 নম্বর পাতায় নিয়ে যেতে চাই, এটাও ডাউনলোড করতে পারবে। এইখানে বলা হচ্ছে যদি এরকম একটা সিএ রুল হয়, এটা কার কার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, মানে কার জন্য এটা সহজ করা উচিত। লক্ষ্য করে দেখো, পয়েন্ট 5 আমি প্রথমে দেখিয়ে দেবো, তারপরে পড়বো। আমি এটা প্রথমে পড়ি তারপরে দেখিয়ে দিই। পিপল ফ্রম নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, তারা এলিজিবল করা যেতে পারে। এবং যে কেউ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, ঠিক আছে। এটা লাস্ট অব্দি ইনক্লুড হয়নি, তারপরেরটা আমাদের জন্য প্রাসঙ্গিক। অ্যান্ড অল নন মুসলিমস and all non-Bengali people speaking people in Pakistan and Bangladesh be made eligible for Indian citizenship. Period of nationalization 5 বছরের মধ্যে, যেটাই সিএ আইনে করে দিয়েছে। দেখো, নন বেঙ্গলিদের 5 নম্বর পয়েন্টটা দেখার চেষ্টা করো। নন বেঙ্গলি স্পিকিং, নন মুসলিম এবং নন বেঙ্গলি, মানে বাংলাদেশে অনেক মারওয়ারি ছিল কিন্তু, যেখানে ক্যাশ সেখানে ওরা যায়, তাদের কোনো সমস্যা নেই, তারা পেয়ে যাবে। তুমি বাংলাদেশের হিন্দু উদ্বাস্তু বাঙালি, এই আইনটা তোমার জন্য তৈরিই হয়নি, প্ল্যানিং স্টেজেই তোমার জন্য ছিল না। আমার মনে পড়ে অমিত শাহ 2021 সালে নির্বাচনে বলেছিল 70 साल से जो बंगाल में अवैध रूप से बास कर रहा है, ভিডিও আছে 70 বছর ধরে। সুচিত্রা সেন মানে ফরেনার, অমর্ত্য সেন ফরেনার, ভানু বন্দ্যোপাধ্যায় ফরেনার। অমিত শাহর ক্ষমতা থাকলে 1000, 10,000, 20,000 দরকার নেই, 10টা বাঙালির মাঝে এই কথাটা বলুক তো, পারবে? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।